হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে যাচ্ছি যে আজকে আমাদের কি টপিকে ক্লাস হতে চলেছে বা কি টপিক পড়ানো হচ্ছে, তাই তো? সেটা হচ্ছে আমাদের জিএনএম এনএম 2024-এর জন্য শুধুমাত্র লাইফ সায়েন্সের প্রিপারেশন নেওয়া হচ্ছে। যেহেতু এক্সামটা খুব কাছে এসছে, সেজন্য আমরা কিন্তু এখন কোনো টপিক ধরে ধরে না, আমরা র্যান্ডম কোশ্চেন সলভ করছি। আর সেই সমস্ত কোশ্চেনগুলো সলভ করছি যেগুলো কিন্তু আমাদের নেক্সট এই 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইভেন বাছাই করা কোশ্চেন, এইরকম টাইপেরই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছে বা নেক্সট ইয়ার্সেও আসবে। তো চলো, আজকে আমরা এর সেট নম্বর 18 করছি। তো এখানেও আমরা টোটাল 30টা কোশ্চেন সলভ করব এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আর এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, ঠিক আছে? গ্যারান্টি একদম তুমি কমন পাবে। তো যাই হোক, চলো তাহলে আমরা শুরু করি দেরি না করে। আজকের ফার্স্ট কোশ্চেন বলছে, আমাদের হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, মানসিক আবেগ এগুলো মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? কি বললাম? হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, মানসিক আবেগ এগুলো মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? তাহলে যদি দেখি এখানে 4টা অপশন দেওয়া আছে: হাইপোথ্যালামাস, থ্যালামাস, গুরু মস্তিষ্ক অ্যান্ড লঘু মস্তিষ্ক। তাহলে এক একটা পার্ট যদি দেখি আমরা, তাহলে হাইপোথ্যালামাস, থ্যালামাস, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক এগুলোর মধ্যে কোনটি দ্বারা ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না এগুলো নিয়ন্ত্রিত হয়? যদি আমরা দেখি লঘু মস্তিষ্ক কি করে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কি করে? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। ভারসাম্য নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য তাহলে কে নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। ঠিক আছে? তাহলে গুরু মস্তিষ্ক কি? লজিক্যাল চিন্তা ভাবনা করতে সাহায্য করে। কি হচ্ছে? থিংকিং করতে সাহায্য করে। থিংকিং থিংকিং করতে সাহায্য করে। এবং হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস আমাদের এই ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের বি নম্বরটা, যে এই হাইপোথ্যালামাসই কিন্তু আমাদের ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না এগুলো কিন্তু, এই সমস্তগুলো কিন্তু কন্ট্রোল করে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের, মস্তিষ্কের ডাক্ট অফ স্যালাইভাস কোথায় পাওয়া যায়? সালভিয়াস কোথায় পাওয়া যায়? মস্তিষ্কের ডাক্ট অফ সালভিয়াস কোথায় পাওয়া যায় বা কোথায় অবস্থিত? তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে প্রোসেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন অ্যান্ড শুষ্ণাকাণ্ড। তাহলে ডাক্ট অফ সালভিয়াস, সালভিয়াস কোথায় পাওয়া যায়? প্রোসেনসেফালন। তাহলে যদি আমরা এক এক করে দেখি, তাহলে প্রোসেনসেফালন হবে না, মেসেনসেফালনও হবে না। তারপরে কি হচ্ছে আমাদের যদি দেখি, তাহলে রম্বেনসেফালন এবং শুষ্ণাকাণ্ড, ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনোটাই হবে না। তাহলে কোনটা হবে? এক্স্যাক্টলি আমাদের কোনটা হবে? মেসেনসেফালন এটা কিন্তু হবে। আমি একটু ট্রাই করলাম যে তোমরা জানছো কিনা। তাহলে কিন্তু আমাদের, দেখো আমাদের কিন্তু এই যে মস্তিষ্কের পার্ট যেটা ক্লাস 10 এ আছে, আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু ভালোভাবে পড়তে হবে। কারণ কোন অংশ থেকে তাদের কি কাজ করে, কোন অংশের কোনটা জয়েন্ট পোর্শন আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আমাদের ডাক্ট অফ সালভিয়াস এটা কোথায় থাকছে? ডাক্ট অফ সালভিয়াস কিন্তু আমাদের মেসেনসেফালন। তার মানে অপশন বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার এই অবধি? তারপরের কোশ্চেনে চলে যায় আমাদের। তারপরের কোশ্চেনে যদি দেখি আমরা, কোথায় থাকছে? ভার্মিস কোথায় থাকে? যদি তারপরের কোশ্চেনে চলে যায়, ভার্মিস কোথায় থাকে? একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, মধ্য মস্তিষ্ক, মেডেলা অবলাঙ্গাটা বা যেটাকে বলা হয় সুষনা শীর্ষক, অ্যান্ড লাস্ট লঘু মস্তিষ্ক। তাহলে ভার্মিস কি জিনিস? বলছে ভার্মিস হচ্ছে দুটো গোলার্ধকে জয়েন করে। দুটো গোলার্ধ, ধরে নাও এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট, এই দুটো পার্ট, এই দুটো গোলার্ধকে যে অংশটা জয়েন করে রাখছে সেটাকে বলা হচ্ছে ভার্মিস। ক্লিয়ার? কিন্তু এটা কার দুটো পার্ট? গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক বা মধ্য মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, ম্যাডেলা অবলাঙ্গাটা, লঘু মস্তিষ্ক। তাহলে যদি দেখি ভার্মিস কিন্তু আমাদের ডিরেক্টলি কোশ্চেন তুলে দিছে। তাহলে ভার্মিস যদি আমরা দেখি, লঘু মস্তিষ্কের, আমাদের লঘু মস্তিষ্কের জয়েন্ট অংশ, মানে লঘু মস্তিষ্কের দুটো অংশ থাকে, ঠিক আছে? ডান খণ্ড এবং বাম খণ্ড যদি দেখি, তাহলে এই লঘু মস্তিষ্কের দুটো অংশকে জয়েন করছে আমাদেরকে ভার্মিস। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে কোশ্চেন দেখি, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ক্রোধ মানে, ক্রোধ মানে হচ্ছে রাগ এবং লজ্জা
নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? যদি আমরা দেখি তাহলে লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস অ্যান্ড থ্যালামাস, এই 4টা অপশনের মধ্যে কোনটা কোনটা মানে কোন অংশটা ক্রোধ এবং লজ্জা নিবারণ করে বা নিয়ন্ত্রণে সাহায্য করে? তাহলে আমাদের সঠিক উত্তর যদি দেখি লঘু মস্তিষ্ক। আমরা কিন্তু দেহের ব্যালেন্সে সাহায্য করে দেখছি। তাহলে এখানে লজ্জা এবং ক্রোধ নিয়ন্ত্রণ করে আমাদের হাইপোথ্যালামাস। তাহলে ফার্স্ট কোশ্চেন একটা পেয়েছিলাম হাইপোথ্যালামাস, কান্না এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল, হাসি কান্না। আর এখানে দেখলাম ক্রোধ ও লজ্জা নিরাময় করছে হাইপোথ্যালামাস। তারপরের কোশ্চেনে চলে যাই। 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা কতগুলো? 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া এবং 1 জোড়া। তাহলে কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা কত? তাহলে কি বলছে? 8 জোড়া, 12 জোড়া, 5 জোড়া এবং 1 জোড়া। এই 4টার মধ্যে কোনটা অপশন হবে? তাহলে কক্সিজিয়াল স্নায়ু, তার মানে মনে করো যে এখানে টোটাল আমাদের সুষুম্না স্নায়ুর মধ্যে, সুষুম্না স্নায়ুর এখানে টোটাল 31 জোড়া কি আছে? আমাদের স্নায়ু আছে, ঠিক আছে? তার মানে কি আমাদের সুষুম্না কাণ্ড 31টা খণ্ড খণ্ড নিয়ে তৈরি, ঠিক আছে? আর প্রত্যেকটা খণ্ড জয়েন্ট থেকে 2টো করে স্নায়ু বেরোচ্ছে, তার মানে 31 জোড়া হবে। তার মধ্যে যদি লাস্ট পার্টটা চলে যায়, লাস্ট পার্টটা হচ্ছে কক্সিস, লাস্ট পার্টটা হচ্ছে কক্সিস। এখানে হচ্ছে কক্সিস, যেটা আমাদের লেজের পূর্ববর্তী পার্ট, যেখানে আমাদের পূর্বপুরুষদের লেজ ছিল যেটা অবলুপ্ত হয়েছে, সেই কক্সিস। সেই কক্সিস থেকে যে স্নায়ুগুলো বের হয় সেগুলো হচ্ছে কক্সিজিয়াল লাস্ট পার্টটা। তাহলে তার সংখ্যা 1 জোড়া, কিন্তু তার সংখ্যা 1 জোড়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চিন, মানুষের সবচেয়ে বড় করোটি স্নায়ুর সংখ্যা কত? মানুষের দেহের সবচেয়ে বড় করোটি স্নায়ুর সংখ্যা ফেসিয়াল, অডিটোরিয়া, ভেগাস অ্যান্ড অপটিক। তাহলে কোনটার সাথে কোনটা যুক্ত একবার দেখে নিই। অপটিক স্নায়ু কিন্তু চোখের সাথে যুক্ত। অপটিক স্নায়ু কিসের সাথে যুক্ত? চোখের সাথে যুক্ত। ভেগাস স্নায়ু, তারপর হচ্ছে অডিটরি স্নায়ু অ্যান্ড অডিটরি কি হচ্ছে? শুনতে সাহায্য করে, ঠিক আছে? ফেসিয়াল তো বুঝতেই পারছো আমাদের ফেসের সাথে রিলেটেড। ভেগাস। এই টোটাল 4টার মধ্যে কোনটা মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু? ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এটাও ক্লাস 10-এ পড়েছি। টোটাল এখানে আমাদের করোটি স্নায়ুর সংখ্যা 12, তাই না? করোটি স্নায়ুর সংখ্যা টোটাল 12টা ছিল এবং 12টা আমরা একটা ফর্মুলা ছিল সেটাও আমরা বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো সেই ফর্মুলা থেকে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বড় স্নায়ুর নাম কি? সবচেয়ে বড় স্নায়ুর নাম ভেগাস। সবচেয়ে বড় স্নায়ুর নাম ভেগাস। তাহলে সি নম্বরটা সঠিক উত্তর, তাই তো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? একটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, মেডেলা অবলাঙ্গাটা, সেরিব্রাম অ্যান্ড থ্যালামাস। কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? সেরিব্রাল কর্টেক্স, মেডেলা অবলাঙ্গাটা, সেরিবেলাম অ্যান্ড থ্যালামাস। এর মধ্যে কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? চলো তাহলে অ্যান্সারগুলো দেখে নিই। তাহলে কর্পাস ক্যালোসাম হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের দুটো অংশকে, ডান এবং বাম এই দুটো অংশকে জয়েন করে রাখে। ডান এবং বাম এই দুটো অংশকে জয়েন করে রাখে। তো এইবার এই কর্পাস ক্যালোসাম কোথায় থাকে? সেরিব্রাল কর্টেক্স, মেডেলা অবলাঙ্গাটা, তারপরে হচ্ছে সেরিব্রাম অ্যান্ড থ্যালামাস। তাহলে যদি দেখি আমাদের এই কর্পাস ক্যালোসাম গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, যার নাম ইংরেজি নাম, সেটাতে থাকছে আমাদের সেরিব্রাল কর্টেক্সের মধ্যে থাকছে কর্পাস ক্যালোসাম। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা সঠিক উত্তর। তাহলে দেখো মস্তিষ্কের পার্টগুলো থেকে কিন্তু শুধু বাংলাগুলো পড়লে কাজ হবে না, প্রত্যেকটা পার্টের ইংরেজি যে নাম আছে সেগুলো কিন্তু পড়তে হবে, কারণ সেগুলো থেকে ডিরেক্টলি কোশ্চেন তুলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বাংলার সাথে সাথে ইংরেজিগুলো কিন্তু পড়বো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমাদের, মস্তিষ্কের মস্তিষ্কের কোন অংশকে রিলে কেন্দ্র বলা হয়? মস্তিষ্কের কোন অংশকে রিলে কেন্দ্র বলা হয়? তাহলে আমরা দেখব কি হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক অ্যান্ড মধ্য মস্তিষ্ক। হাইপোথ্যালামাস, থ্যালামাস, লঘু মস্তিষ্ক অ্যান্ড মধ্য মস্তিষ্ক কোন অংশটাকে আমাদের মস্তিষ্কের রিলে কেন্দ্র বলা হয়? তাহলে চলো দেখে নিই। রিলে কেন্দ্র যদি দেখি আমাদের কিন্তু এই থ্যালামাসকে বলা হচ্ছে রিলে কেন্দ্র। থ্যালামাসকে কি বলা হচ্ছে? রিলে কেন্দ্র। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ বি। কারেক্ট অ্যান্সার বি কি হবে? থ্যালামাস, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমাদের। তারপরে কোশ্চেনে চলে যাই। অ্যাড্রিনাল ও নন অ্যাড্রিনাল হরমোন দুটি কিসের মতো কাজ করে? অ্যাড্রিনাল ও নন অ্যাড্রিনাল হরমোন দুটি কিসের মতো কাজ করে? তাহলে যদি দেখি শক্তি সঞ্চয় পদার্থ রূপে,
প্রতিটি উৎপাদনকারী এজেন্ট রূপে, নিউরোট্রান্সমিটার রূপে এবং খাদ্য সঞ্চয়কারী পদার্থ রূপে। তাহলে অ্যাড্রিনাল আর নন অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল হরমোন আমরা জানি আমাদের কি হচ্ছে, অ্যাড্রিনাল হরমোনকে আপদকালীন হরমোন বলা হচ্ছিল, তাই না? অ্যাড্রিনাল হরমোনকে আপদকালীন হরমোন বলা হচ্ছিল, যেটা হচ্ছে অ্যাড্রিনালিন, মানে অ্যাকচুয়ালি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আপদকালীন, মানে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছিল অ্যাড্রিনালিন অ্যান্ড নন অ্যাড্রিনালিন, তাই তো, বা নর অ্যাড্রিনালিন যেটাই বলি না কেন। তাহলে সেই অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন এই দুটো হরমোন রিলিজ হচ্ছিল অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আর এই দুটো হরমোনের মধ্যে যেটা অ্যাড্রিনালিন হরমোন সেটা আপদকালীন হরমোন বলা হয়, কারণ আমাদের কখন দুঃখ, কষ্ট, হাসি, কান্না, তারপরে যদি দেখি আমাদের ব্যথা বেদনা, মানে যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন যখন আমাদের, তখন কিন্তু এই হরমোনটা ক্ষরিত হয়ে আমাদের সে সমস্ত ক্রিটিক্যাল কন্ডিশনগুলোকে রিকভারি করতে হেল্প করে। তাহলে সেই সমস্ত ক্রিটিক্যাল কন্ডিশনগুলোকে রিকভারি করতে হেল্প করে। তাহলে এর যদি আমি কাজ দেখি, তাহলে এরা কিন্তু অ্যাকচুয়ালি নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে। নিউরো ট্রান্সমিটার কাকে বলে? যে হরমোনগুলো দুটো নিউরনের মধ্যে সংযোগ সাধন করে, বা যে কেমিক্যাল পদার্থগুলো দুটো নিউরনের মধ্যে বা সাইন্যাপস কন্ডিশনে থাকে বা সাইন্যাপসের ওখানে থাকে, যেটা কেমিক্যাল করে দুটো নিউরনের মধ্যে কেমিক্যাল বন্ডিং স্থাপন করে, সেগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। নিউরোসিলের মধ্যে যে তরল থাকে, নিউরোসিল কি? নিউরোসিল যদি দেখি, আমাদের নিউরোসিল হচ্ছে আমাদের সূচনাকাণ্ড, দেখেছি সূচনাকাণ্ডটা প্রায় অনেকটা এইরকম হয়, আমরা জানি, মোটামুটি একটা রাফ ড্রয়িং করছি, এইখানে মাঝে একটা ফাঁকা জায়গা থাকে, দিস ইজ নোন অ্যাজ দ্য নিউরোসিল, দিস ইজ নোন অ্যাজ দ্য নিউরোসিল। সিল ইকুয়াল, সিল মিনিং কি হচ্ছে? সিল মিনিং হচ্ছে ছোট স্পোর বা গহ্বর বলা হয়, ঠিক আছে? তো আমরা এই নিউরোসিলটা কোথায় পাবো? নিউরোসিলের মধ্যে কোন তরল থাকে? এই নিউরোসিলের মধ্যে এক ধরনের লিকুইড থাকে, সেটার নাম হচ্ছে CSF। কি নাম? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তাহলে নিউরোসিলের মধ্যে কে থাকে? সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা এই নিউরনগুলোর মধ্যে কি হচ্ছে, পুষ্টি সম্পূর্ণ করায়, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, তাহলে সি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি। নেক্সট কোশ্চেন চলে যাই, 11 নম্বর কোশ্চেন। সেফটি সেন্টারের অবস্থান কোথায়? সেফটি সেন্টার যদি দেখি আমরা, সেফটি সেন্টারের অবস্থান, তাহলে অপশন হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস অ্যান্ড হাইপোথ্যালামাস অ্যান্ড টেকটাস। সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং টেকটাস। তাহলে এই চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সেফটি সেন্টারের অবস্থান, পজিশন অফ সেফটি সেন্টার। তাহলে যদি দেখি, তাহলে এর উত্তর যদি আমরা চলে যাই সেফটি সেন্টার, তাহলে কোথায় আছে? সেফটি সেন্টার ইজ দ্য হাইপোথ্যালামাস, সেফটি সেন্টার ইজ দ্য হাইপোথ্যালামাস। তাহলে সঠিক অ্যান্সার কি হচ্ছে? সি নম্বরটা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ এইটাই তৃপ্তি কেন্দ্র হিসাবে আমাদের ক্ষুধা, তৃষ্ণা এই সমস্ত কন্ট্রোল করে। তার মানে ক্ষুধা আর তৃষ্ণা এটা কন্ট্রোল করছে আমাদের হাইপোথ্যালামাসের পার্ট, বা মস্তিষ্কের হাইপোথ্যালামাসের অংশ, এটা কিন্তু কন্ট্রোল করছে। দিয়ে 12 নম্বর কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমাদের 12 নম্বর কোশ্চেন। চোখে রঞ্জকপূর্ণ স্তর যা অভ্যন্তরীণ প্রতিফলন করে। রঞ্জকপূর্ণ স্তর মানে এখানে কি হচ্ছে? এখানে এক ধরনের কি হচ্ছে, স্টেন থাকবে, বা রঞ্জক পদার্থ থাকবে, যেটা চোখের আভ্যন্তরীণ প্রতিফলনকে রোধ করবে। তাহলে একটা জিনিস মনে রাখো, প্রতিফলনকে রোধ করতে গেলে পরে মেনলি কি কালার লাগে? ব্ল্যাক কালার লাগে। সরি, স্পেলিং মিস্টেক হয়েছে, ব্ল্যাক কালার লাগে, তাই তো? অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করতে গেলে পরে কি কালারের দরকার পড়ে? ব্ল্যাক কালারের দরকার পড়ে। তাহলে অ্যান্সারগুলো কি কি আছে? স্ক্লেরা, করয়েড, রেটিনা অ্যান্ড ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে ফোভিয়া সেন্ট্রালিস কিন্তু আমরা পিতবিন্দু অন্ধবিন্দু পড়েছি, সেইখানে আছে ফোভিয়া সেন্ট্রালিস। পিতবিন্দু অন্ধবিন্দু পড়েছি, সেখানে আছে কিন্তু ফোভিয়া সেন্ট্রালিস। তাহলে ফোভিয়া সেন্ট্রালিস হবে না, স্ক্লেরা, করয়েড, রেটিনা। তাহলে রেটিনার মধ্যে আমরা কিন্তু কখনোই শুনিনি কোনো রঞ্জক পদার্থ থাকে, কারণ রেটিনার মধ্যে রড সেল অ্যান্ড কোন সেল নিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমাদের স্ক্লেরা এবং করয়েডের মধ্যে যদি দেখি, তাহলে কোনটা অ্যান্সার হবে? তাহলে আমরা করয়েড শুনেছি, করয়েড কিন্তু ব্ল্যাক কালারের হয়, এইটাই কিন্তু অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ বি, দিস ইজ করয়েড। ক্লিয়ার? তারপরে কোশ্চেন চলে যায়, বিসিজি ভ্যাকসিন যে রোগের জন্য ব্যবহার করা হয়, সেটা কোন রোগ? যদি আমরা দেখি এখানে ডিরেক্টলি বিসিজি ভ্যাকসিন ইউজ করা হয় টিউবারকুলোসিস, বা যেটাকে বাংলায় বলা হয় যক্ষ্মা।
এই যক্ষা রোগে কি হয়, মেনলি কি হচ্ছে, বুকে বা ফুসফুসের থেকে রক্ত রিলিজ হয়। আর এই যক্ষা রোগের যে ভাইরাসটার নাম সেটা হচ্ছে, বা যে প্যাথোজেনটার নাম সেটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন চলে যাই। সহজাত অনাক্রমতা গড়ে ওঠে, সহজাত অনাক্রমতা গড়ে ওঠে নিউট্রোফিল দ্বারা, বি সেল দ্বারা, টি সেল দ্বারা অ্যান্ড অ্যান্টিবডি দ্বারা। সহজাত অনাক্রমতা এই চারটার মধ্যে কোনটা দ্বারা গড়ে ওঠে? ঠিক আছে, তাহলে চলো ট্রাই করো কোনটা অ্যান্সার হবে। নিউট্রোফিল, বি সেল, টি সেল অ্যান্ড অ্যান্টিবডি দ্বারা। তাহলে সহজাত অনাক্রমতা কি? যে অনাক্রমতাগুলো আমাদের জন্ম থেকে আমাদের কাছে আসে। আর অর্জিত কি? যেগুলো আমরা জন্মানোর পরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা বলতে পারি ভ্যাকসিন বা টিকাকরণের মাধ্যমে অর্জন করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের অর্জিত অনাক্রমতা। তাহলে সহজাত অনাক্রমতা আমরা কি বললাম? যেটা জন্ম থেকেই এসছে। তাহলে কোনটা হবে? নিউট্রোফিল, বি সেল, টি সেল এবং অ্যান্টিবডি। তাহলে এখানে যদি দেখি, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে নিউট্রোফিল দ্বারা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রোফিল দ্বারা আমাদের সহজাত অনাক্রমতা গড়ে ওঠে। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের চলে যায়, ডিপথেরিয়া রোগের একটি প্রধান উৎসর্গ। তাহলে ডিপথেরিয়া রোগের মেন কি সিমটম হয়? জলাতঙ্ক, জল বিয়োজন। জলাতঙ্ক মানে কি? ডিপথেরিয়া রোগে কি জল দেখে আতঙ্ক হয়, মানে জল দেখে ভয় পায়, এরকম কিছু হয়? জল বিয়োজন হয়, শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়। রক্তপাতযুক্ত মাড়ি, মানে মাড়ির থেকে রক্ত পড়ে অ্যান্ড গলা ব্যথা করে। এটার মধ্যে, এই চারটার মধ্যে কোনটা ডিপথেরিয়া রোগের লক্ষণ যদি চলে যায় বা সিমটম অফ ডিপথেরিয়া ডিজিজ, তাহলে আমাদের দেখবো আমরা গলা ব্যথা হয়। ডিপথেরিয়া রোগের মেন লক্ষণ হচ্ছে গলা ব্যথা। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ডি, কারেক্ট অ্যান্সার ইজ ডি। নেক্সট কোশ্চেন চলে যায়। নেক্সট কোশ্চেন, মাইক্রোরাইজা হলো একটি বিশেষ ধরনের, মাইক্রোরাইজা কি? মাইক্রোরাইজা হলো বিশেষ ধরনের ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক অ্যান্ড ভাইরাস। তাহলে মাইক্রোরাইজা যদি আমরা দেখি, তাহলে মনে রাখবে পাইনাস সাইকাস গাছের শিকড়ের দিকে কি হচ্ছে, পাইনাস সাইকাস গাছের শিকড়ের দিকে কি হচ্ছে, ওখানে শিকড়ের ভেতরে ছত্রাকের একটা, এটা যদি পাইনাস সাইকাস গাছের রুট হয়, তাহলে এর ভেতরে কিছু ছত্রাকদের আগমন হয়। ঠিক আছে, এরা এই ছত্রাকগুলো কি হচ্ছে, শিকড়ের ভেতরে কিংবা বাইরে বসতি স্থাপন করে। এইগুলোকে বলা হয় মাইক্রোরাইজা। তাহলে মাইক্রোরাইজা কি? ওয়ান টাইপ অফ ফানজাই। মাইক্রোরাইজা কি? ওয়ান টাইপ অফ ফানজাই। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ সি। নেক্সট কোশ্চেনে চলে যায়, ম্যালেরিয়া রোগের উচ্চ তাপমাত্রার কারণ কি? ম্যালেরিয়া রোগ হলে পারে বডি টেম্পারেচার কেন ইনক্রিজ করে যদি দেখি আমরা, তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে। রক্ত জালকের মধ্যে স্পোরোজয়েট প্রবেশ, নেক্সট চলে আসছি লোহিত রক্তকণিকা থেকে ম্যারোজয়েটের নির্গমন, তারপর আছে ক্লিপ্টোমেরোজয়েটস লোহিত রক্তকণিকায় প্রবেশ এবং মেরোজয়েটসের লোহিত রক্তকণিকায় প্রবেশ। এই চারটার মধ্যে কোনটা অপশন হবে? ক্লিয়ার? চারটার মধ্যে কোনটা অপশন হবে তোমরা তাড়াতাড়ি বেছে নাও। তাহলে কোনটা অপশন হবে যদি দেখি, তাহলে আমরা ডিরেক্টলি এখানে করে নেব লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েটসের নির্গমন। এই জন্য কিন্তু দেহের তাপমাত্রা বেড়ে যায়। আচ্ছা, আরেকটা কোশ্চেন, জ্বর আসলে পরে দেহের তাপমাত্রা বাড়ে কেন? কারণ জ্বর, আমরা জানি সর্দি থেকে জ্বর আসে বা ঠান্ডার থেকে জ্বর আসে, তাহলে তাপমাত্রা বাড়ে কেন? জেনারেলি কমার দরকার। সর্দি লেগেছে বা ঠান্ডা লেগেছে, তাপমাত্রা বাড়ে কেন? এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলো যে হোয়াই জ্বর আসলে পরে তাপমাত্রাটা ইনক্রিজ করে, দেহের তাপমাত্রাটা ইনক্রিজ করে। ক্লিয়ার? তাহলে আমাদের 17 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বি নম্বরটা। তারপরে চলে আসি নেক্সট কোশ্চেন, কোলেস্ট্রাম কোন প্রকারের অ্যান্টিবডি কোলেস্ট্রামে কোন প্রকারের অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়? ইমিউনোগ্লোবুলিন এ বা অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি এম, অ্যান্টিবডি ই, কোনোটি নয়। আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ কোলেস্ট্রাম। কোলেস্ট্রাম কি বলছে, যে কোনো মহিলা বাচ্চা প্রসব করার পরে তার ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি থেকে হলুদ কালারের যে দুগ্ধক্ষরণ হয় সেগুলোকে বলা হয় কোলেস্ট্রাম। সদ্য বাচ্চা প্রসব করার পরে তার স্তন গ্রন্থি থেকে যে ইয়েলো কালারের দুগ্ধক্ষরণ হয়, মানে ফুললি ইয়েলো না, হোয়াইটিশ ইয়েলো, তাহলে সেগুলোকে বলা হচ্ছে কোলেস্ট্রাম। আর এই কোলেস্ট্রাম কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে। তবে এখানকার কোশ্চেন হচ্ছে, এই কোলেস্ট্রামের মধ্যে কোন অ্যান্টিবডি থাকে? অ্যাকচুয়ালি এখানকার অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিবডি এ বা ইমিউনোগ্লোবুলিন এ থাকে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ এ। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, কোনটির অপর নাম লকজ? তার মানেটা কি বলছে? এখানে চারটা ডিজিজ দেওয়া আছে, টিটেনাস, ডিপথেরিয়া, কালাজ্বর
অ্যান্ড ম্যালেরিয়া, এই চারটার মধ্যে কোন ডিজিজে নাম লকজ? মানে কি বলছে যে এইখানকার মধ্যে চারটার মধ্যে কোন ডিজিজ হলে পারে এই জগুলো লকড হয়ে যাবে, মানে তুমি এই জগুলো বা চিবোতে পারবে না, তোমার এটা লকড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনটা অ্যান্সার হবে? টিটেনাস, ডিপথেরিয়া, কালাজ্বর, ম্যালেরিয়া। তাহলে আমরা যদি এক এক করে যদি এলিমিনেট করি, কালাজ্বর হয় না, ম্যালেরিয়াও হয় না, অ্যান্ড ডিপথেরিয়া আমরা দেখছি গলা ব্যথা হয়, তাহলে আমাদের টিটেনাস যদি ডিজিজ হয় বা টিটেনাস রোগটা হয়, তাহলে আমাদের কিন্তু এই লক হয় বা জটা লক হয়ে যায়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ এ। আমাদের কারেক্ট অ্যান্সার ইজ এ। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। বিজ্ঞানী রবার্ট কফ কোন রোগের জীবাণু আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট কফ কোন রোগের জীবাণু আবিষ্কার করেন? যদি দেখি টিটেনাস, যক্ষা, হেপাটাইটিস বি অ্যান্ড নিউমোনিয়া। তাহলে এখানকার মধ্যে কোন রোগটা বিজ্ঞানী কফ আবিষ্কার করেন? তাহলে আমরা দেখব বিজ্ঞানী কফ আবিষ্কার করেন, রবার্ট কফ আবিষ্কার করেন হচ্ছে যক্ষা রোগ। তাহলে কে অ্যান্সার হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। নেক্সট কোশ্চেন চলে আসি। কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিটাস হয়? তাহলে দেখো, ডায়াবেটিস ডিজিজটা টু টাইপ হয়, ওয়ান ইজ ইনসিপিটাস আর আনাদার ইজ ডায়াবেটিস মেলিটাস। যদি আমরা দেখি বহুমূত্র, যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস, সেটা কিন্তু হয় এডিএইচ এর জন্য। ইনসিপিটাস হয় হচ্ছে এডিএইচ এর জন্য, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, যেটার অপর নাম হচ্ছে ভেসোপ্রোসিন, যেটার অপর নাম হচ্ছে ভেসোপ্রোসিন। আরেকটা হচ্ছে যেটা ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস সেটা হচ্ছে ইনসুলিনের জন্য হয়, ইনসুলিনের জন্য হয়। ক্লিয়ার? তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ এর জন্য, আর ডায়াবেটিস মেলিটাস হচ্ছে ইনসুলিনের জন্য, ঠিক আছে? এইবার কি হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। এবার যদি আমরা এই ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে এই ডায়াবেটিস ইনসিপিটাস যেটাকে বহুমূত্র রোগ হয়, তাহলে এইখানে এই এডিএইচ এর হরমোনের প্রভাবে বা হরমোনের অভাবে আমাদের বৃক্কীয় নালীর পুনঃশোষণ ক্ষমতা হ্রাস পেয়ে যায়। তার মানে আমরা হেনরির লুপ পড়েছি, নেফ্রন পড়েছি, নেফ্রনের ওখানে হেনরির লুপ পড়েছি, হেনরি লুপের ওখানে কিন্তু ওদের পুনঃশোষণ ক্ষমতা হ্রাস হয়ে যায়। হ্রাস হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে মূত্র তৈরি হয়। এই জন্য একে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ। এটা কিন্তু এডিএইচ এর জন্য অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন বা ভেসোপ্রোসিন এর জন্য হয়ে থাকে। নেক্সট কোশ্চেন চলে যায় আমাদের, নিচে কোনটিকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়? অপশন ওয়ান গ্লুকাগন, সেকেন্ড অ্যাড্রিনালিন, থার্ড ইনসুলিন অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল থাইরক্সিন। এই চারটার মধ্যে কোনটাকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়? তাহলে আগে বোঝো অ্যান্টি কিটোজেনিক মিন্স কি, যে কিটোন বডি তৈরি করতে বাধা দেবে, ঠিক আছে? তাহলে এই হরমোনগুলোকে, যে হরমোন কিটোন বডি তৈরি করতে বাধা দেয়, তাকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন অ্যান্ড থাইরক্সিনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব ইনসুলিনকে কি বলা হচ্ছে, অ্যান্টি কিটোজেনিক হরমোন। ইনসুলিনকে কি বলা হচ্ছে, অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? এ কিটোন বডি উৎপাদনে বাধা দিচ্ছে, তাহলে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হচ্ছে, কিটোজেনিক হরমোন বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? ইনসুলিনকে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। আর যদি দেখি এই গ্লুকাগনকে বলা হচ্ছে কিটোজেনিক হরমোন, কিটোজেনিক হরমোন। আর কি বলা হচ্ছে? ডায়াবেটিক হরমোন, ডায়াবেটিক হরমোন। অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে আপৎকালীন হরমোন, আপৎকালীন হরমোন। আর থাইরক্সিন হরমোনের জন্য কি হচ্ছে, বিএমআর বৃদ্ধি পায়, বিএমআর বৃদ্ধি পায়। আর কি হচ্ছে, গলগণ্ড রোগ হয় এই থাইরক্সিনের জন্য। তাহলে এখানকার চারটা পয়েন্ট ক্লিয়ার। তাহলে আমাদের কি বলছে, অ্যান্টি কিটোজেনিক। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্টি কিটোজেনিক হরমোনের জন্য সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তাহলে কারেক্ট অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন চলে যায় 23। কোন হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি ডিজিজ হয়? অ্যাক্রোমেগালি ডিজিজ মানে কি? অ্যাক্রোমেগালি ডিজিজ মানে যে কোনো একটা হরমোনের জন্য ওপরের চোয়ালের তুলনায়, চোয়ালের তুলনায় নিচের চোয়ালটা, ওপরের চোয়ালের তুলনায় নিচের চোয়ালটা বেড়ে যায়। তাহলে এই রোগগুলোকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। তার মানে কি, হাড় হাড় বা বোনটাকে প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়ে যায় এই হরমোনের জন্য। তাহলে কোন হরমোনের জন্য অ্যাক্রোমেগালি হয়? তাহলে এসটিএইচ, টিএসএইচ, জিটিএইচ, এডিএইচ। এডিএইচ মানে কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, লাগবে না।
নেক্সট চলে আসছি জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এটা গোনাড গ্রন্থিতে রিলিজ হয়, তাও লাগবে না। তারপরের পয়েন্ট আছে আমাদের টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের জন্য আমাদের কিন্তু অ্যাক্রোমেগালি হয় না, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের জন্য গলগণ্ড রোগ হয়, গলগণ্ড রোগ হয় বা গয়টা রোগ হয়। তাহলে আমাদের কেবলমাত্র বাকি থাকলো এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, বা যেটাকে আর এক নাম হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন যদি পূর্ণবয়স্ক অবস্থায় বেশি পরিমাণে ইনক্রিজ হতে থাকে, তাহলে কিন্তু এই অ্যাক্রোমেগালি ডিজিজটা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ নম্বর। নেক্সট, তারপরে কোশ্চেন চলে যাচ্ছি, নিচে কোনটি স্টেরয়েড হরমোন নয়? এখানে অপশনটা ভালো করে দেখবে। স্টেরয়েড হরমোন নয় বলেছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, অপশনগুলো দেখবে, টেস্টোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন আর এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। তাহলে যদি দেখো তোমরা নোটিস করো, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন সবই হচ্ছে কি হচ্ছে আমাদের গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। আর এই গোনাডোট্রপিক হরমোনগুলো আমরা কিন্তু জানি স্টেরয়েড জাতীয় হরমোন, তাই তো? তাহলে আমাদের একমাত্র বাকি আছে আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসটিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসটিএইচ। তাহলে এইটাই কিন্তু একমাত্র আমাদের স্টেরয়েড হরমোন নয়, এটাই কিন্তু আমাদের স্টেরয়েড হরমোন নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নম্বরটা। আমাদের কারেক্ট অ্যান্সার ইজ ডি। নেক্সট চলে আসি, নিচে কোনটি গোনাডোট্রপিক হরমোন নয় তা স্থির করো। তাহলে দেখো, গোনাডোট্রপিক হরমোন নয় মানে গোনাড গ্রন্থি থেকে রিলিজ হচ্ছে না যে হরমোনটা, সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন নয়। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও গোনাডোট্রপিক হরমোন। তারপর হচ্ছে লিউটিনাইজিং হরমোন, দিস ইজ অলসো গোনাডোট্রপিক হরমোন। আইসিএফএসএইচ, যেটা হচ্ছে এই লিউটিনাইজিং হরমোনের আর একটা নাম, তাহলে এটাও গোনাডোট্রপিক হরমোন। তাহলে আমাদের গোনাডোট্রপিক হরমোন নয় কি হচ্ছে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি কন্ট্রোল করছে। তাহলে সেটা কিন্তু কোনো গোনাডোট্রপিক হরমোন নয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ সি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইজ সি। নেক্সট কোশ্চেন চলে যায়, স্ত্রীলোকদের জননগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? তাহলে কোন হরমোনের জন্য ফিমেলদের স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডের ইনক্রিজ করে? যদি দেখি, তাহলে স্ত্রীলোকদের ম্যামারি গ্ল্যান্ডের ইনক্রিজ করে কোন হরমোন? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, ইস্ট্রোজেন হরমোন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন। তাহলে যদি এখান দিয়ে দেখো, তাহলে কোনটা অ্যান্সার হবে? এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন? তাহলে একমাত্র সোমাটোট্রপিক তো হয় না, কারণ সোমাটোট্রপিক হরমোন গ্রোথ হরমোন, যেটা হচ্ছে আমাদের বডিকে ইনক্রিজ করে। থাইরক্সিন হরমোনের জন্য গলগণ্ড রোগ হয়, এটাও হবে না। এবার বাকি থাকলো ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। এই দুটোর মধ্যে যদি আমরা দেখি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মধ্যে যদি দেখি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি করে এসছে ইস্ট্রোজেন হরমোন, স্তন গ্রন্থির বৃদ্ধি করে ইস্ট্রোজেন হরমোন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার সি। নেক্সট 27, নিচে কোনটি প্রোজেস্টেরনের কাজ নয়? তার মানে কোনটা প্রোজেস্টেরন হরমোনের কাজ নয় সেটা বলছে। তাহলে এই প্রোজেস্টেরনের হরমোনের প্রভাবে মাসিক রজচক্র ঘটে, এটা কি ঠিক? নেক্সট বলেছে, এর প্রভাবে গর্ভকালে জরায়ুর বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি, অমরা ও স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে। সি নম্বরটা, এর প্রভাবে গর্ভাবস্থায় রজচক্র বন্ধ থাকে। অ্যান্ড লাস্ট, এর প্রভাবে প্রসবকালে যোনিপথের বৃদ্ধি ঘটে এবং শ্রেণীবন্ধনীর শিথিলতা ঘটে। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে 27 নম্বরে? অ্যাকচুয়ালি এই 27 নম্বরে যদি দেখি, তাহলে এখানে দেখো বি নম্বরটা তো ঠিক আছে, সি নম্বরটাও ঠিক আছে এবং ডি নম্বরটাও ঠিক আছে। কি বলছে? যখন গর্ভকাল থাকে স্ত্রীর, তখন জরায়ু বৃদ্ধি করে এই প্রোজেস্টেরন হরমোনের জন্য। তারপরে কি বলছে, যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন রজচক্র বন্ধ থাকে এই প্রোজেস্টেরন হরমোনের জন্য। লাস্ট যখন প্রসব হবে তখন যোনিটাকে প্রসারিত করে, যাতে বাচ্চাটা খুব ইজিলি রিলিজ হতে পারে। ঠিক আছে, এগুলো সবই প্রোজেস্টেরন হরমোনের কাজ। কিন্তু বলেছে এই প্রভাবের মাসিক রজচক্র ঘটে, এটা কিন্তু প্রোজেস্টেরন হরমোনের কাজ নয়। তাহলে যেহেতু নয় বলেছে, তাই সেই জন্য আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ নম্বরটা। এ নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে 28 নম্বর কোশ্চেন, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় মানে বেশি আলোতে জন্মায় এরকম প্ল্যান্টগুলোকে কি বলা হয়? হেলিওফাইট, স্যামোফাইট, সিওফাইট এবং লিসোফাইট। তাহলে এই রকম যে উদ্ভিদগুলো বেশি আলোতে জন্মায়, সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে? হেলিওফাইট। তাহলে সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে আমাদের হেলিওফাইট। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ এ। তাহলে এই কোশ্চেনটা কোথা থেকে এসেছে? এই কোশ্চেনটা ক্লাস 9 থেকে আনা হয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা ক্লাস 9 থেকে আনা হচ্ছে, আবার 10-এর লাস্ট চ্যাপ্টার থেকেও পাওয়া যেতে পারে এই কোশ্চেনটা। তারপর চলে আসি, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের ভূমিতে থাকে কি?
তাহলে খাদ্য পিরামিড মানে কি? খাদ্য পিরামিড মানে কাকে খেয়ে জীবন ধারণ করছে। তাহলে যেকোনো পিরামিডে মোটামুটি ভূমিতে কিন্তু উৎপাদকই থাকে। তাহলে এখানে কে থাকবে? ভূমিতে উৎপাদক। উৎপাদককে কে খাচ্ছে? ধরে নাও উৎপাদককে খাচ্ছে ফড়িং। ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ। ব্যাঙকে কে খাচ্ছে? সাপ। আর সাপকে কে খাচ্ছে? বাজ পাখি। বাজ পাখি, তাই তো? তাহলে উৎপাদক কোথায় থাকছে? সবচেয়ে ভূমিতে, তাই তো? তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডে ভূমিতে কে থাকে? তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডে ভূমিতে থাকে উৎপাদক। উৎপাদক কারা? যারা নিজের খাবারটা নিজেরা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক, লাইক সবুজ উদ্ভিদ বা গ্রিন প্ল্যান্ট, ঠিক আছে? খাদক কাকে বলা হচ্ছে? যাদেরকে খাওয়া হচ্ছে। গৌণ খাদক কাকে বলা হচ্ছে? যে প্রাথমিক খাদককে যারা খাচ্ছে তাদেরকে বলা হচ্ছে গৌণ খাদক। বিয়োজক কাদের বলা হচ্ছে? বিয়োজক হচ্ছে যারা এই উৎপাদক, প্রাথমিক খাদক বা গৌণ খাদক মরে যায়, এদেরকে ভেঙে দেয়, টুকরো, টুকরো করে দেয়, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক। অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা। এবার আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন, ইকোলজি শব্দের প্রবক্তা কে? ইকোলজি শব্দটি কে ইউজ করেন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব হেকেল, ওডাম, মায়ার অ্যান্ড নরম্যান। এর মধ্যে দেখব আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দের প্রবক্তা। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার ইজ এ। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকে 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল এবং আসার মতন ছিল এবং বাছাই করা কোশ্চেন ছিল, যেগুলো যেরকম টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তো এই 30টা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা নেক্সট দিন আবার 30টা কোশ্চেন সলভ করাবো, যেটা সেট নম্বর 19 থাকবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অফকোর্স সবাই লাইক করবে, অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা চেষ্টা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড গুড নাইট।